হ্যালো বন্ধুরা, আপনি কি এটি জানেন আপনার পছন্দের ইউটিউবারগুলো কোন ধর্ম মেনে চলে? আর বাজারে এমন অনেক পণ্য আছে যা আপনি প্রতিদিনই কিনে খান, কিন্তু সেগুলো কিভাবে তৈরি হয় তা জানেন? আর এখন আপনি যে বেলুনগুলি দেখছেন তার কারণে যুদ্ধে জয়লাভ করা অনেক সহজ হয়ে গিয়েছিল, কিন্তু কিভাবে? আচ্ছা, এটি কোন দেশ যেখানে এই জলজ প্রাণীটিকে নাগরিক হিসাবে গণ্য করা হয়? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটি লাইক করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 11। বন্ধুরা, 1963 সালের পরে বজ্রপাতের কারণে একটিও বিমান বিধ্বস্ত হয়নি। হ্যাঁ, অনেক আগে বজ্রপাতের কারণে এমন দুর্ঘটনা ঘটতো, কিন্তু তারপরে ইঞ্জিনিয়ারিং এত ভালো এবং সতর্ক হয়ে উঠেছে যে বিমানের উপরে যে বজ্রপাত হয় তা পুরো বিমানের সাহায্যে চ্যানেলাইজড হয়ে যায় এবং বিমানের কোনো ক্ষতি হয় না, বরং এই বিদ্যুৎ বিমান থেকে বেরিয়ে যায়। নাম্বার 10। এটি খুবই অদ্ভুত একটি সত্য যে অনেকে এটি বিশ্বাস করে যে যাদের চোখ দুর্বল তাদের মস্তিষ্ক বেশি বুদ্ধিমান, কারণ মানুষ এটি মনে করে যে যখন কোনো মানুষ চোখে কম দেখে তখন তার মস্তিষ্ক অনেক গুণ ভালো কাজ করে এবং মস্তিষ্ক মেমোরি সবকিছু রেকর্ড করার জন্য কঠোর পরিশ্রম করে। তাছাড়া এটি শুনে মনে হয় যে এটি সম্ভবত বাস্তবে ঘটেছে, কিন্তু এটি মোটেও তা নয়। এটি সম্পূর্ণ মিথ্যা সত্য এবং এর কোনো বৈজ্ঞানিক পটভূমি নেই। তাছাড়া দৃষ্টিশক্তি অনেক কিছুর সাথেই সম্পর্কিত হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আপনার চোখ দুর্বল হলে আপনার মস্তিষ্ক বেশি কাজ করবে। নাম্বার 9। এটি শুনতে আপনার কাছে অদ্ভুত লাগবে যে পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে ডলফিনকে অমানবের মতো আচরণ করা হয়। এর মানে হলো এটি মানুষ নয়, বরং তার চেয়েও কম নয়। আসলে এই দেশটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আসলে ভারতে ডলফিনদেরকে বিভিন্ন ধরনের অধিকার দেওয়া হয়, যেমন আপনি চাইলেই ডলফিনদেরকে দাস বানাতে পারবেন না, এছাড়া তাদেরকে শিকারও করতে পারবেন না, এবং অন্যান্য অধিকারও রয়েছে যা যে কোনো মানুষের মতোই ডলফিনদেরকে দেওয়া হয়। এর কারণ হলো ডলফিনরা খুবই সামাজিক হওয়ার পাশাপাশি খুবই আবেগপ্রবণ হয়ে থাকে এবং তারা তাদের পারিপার্শ্বিক অবস্থান সম্পর্কে সচেতন। এমনকি অনেক বিজ্ঞানী এটি বিশ্বাস করে যে তারা আত্মসচেতন, ঠিক যে কোনো মানুষের মতো। নাম্বার 8। বন্ধুরা, বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভ্রান্তিকর প্যাকেজিং রয়েছে। যেমন আপনি যদি যে কোনো ফলের রস কিনে থাকেন তবে প্যাকেটের বাইরে বিভিন্ন ধরনের ফল দেখানো হয়, কিন্তু একই প্যাকেটে একটি ছোট ক্যাপশনে লেখা থাকে যে এটি কেবল একটি সৃজনশীল বর্ণনা, অর্থাৎ এতে এমন কোনো ফল নেই, এটি কেবল সৃজনশীলতার জন্য এভাবে দেখাচ্ছে। আসলে এটি কেবলমাত্র প্রতারণা। তাছাড়া টিভি বিজ্ঞাপনেও এমনটি ঘটে, কিন্তু জাপানে এটি হয় না। আসলে জাপানে আপনাকে প্যাকেটে যা দেখানো হবে প্যাকেটের ভিতরেও তাই থাকবে। আর শুধু তাই নয়, প্যাকেটে দেখানো জিনিসের আকার আর আসল জিনিসের আকার একই। যদিও জাপানে এমন কোনো নিয়ম নেই, তবুও সেখানকার কোম্পানিগুলো এগুলো নিজেই করে থাকে। নাম্বার 7। আপনি এটি কল্পনাও করতে পারবেন না যে শিনচ্যান কার্টুন একসময় কতটা জনপ্রিয় ছিল, কিন্তু শিনচ্যানের প্রথম সিনেমা যখন ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল তখন এর বিজ্ঞাপনটি এমনভাবে তৈরি করা হয়েছিল যা আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে বাচ্চাদের নাচতে বাধ্য করা হচ্ছে। আর এই পুরো বিজ্ঞাপনটিকে স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল যে এটি স্মৃতিচরণকে আঘাত করে। আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিজ্ঞাপনটি দেখেননি। নাম্বার 6। বন্ধুরা, বিড়াল, জিরাফ এবং উটের মধ্যে একটি জিনিসের মিল রয়েছে যা আপনি অনুমানও করতে পারবেন না, আর সেটি হলো এদের হাঁটার ধরন। আসলে বিড়াল, জিরাফ এবং উট সবাই প্রথমে তাদের ডান পা সামনে রাখেন এবং তারপরে তাদের উভয়ে বাম পা সামনে রাখেন, এবং এইভাবে অন্য যে কোনো বিড়াল হাঁটতে পারে। আর এই তিনটি প্রাণী ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণী এভাবে নাড়াচাড়া করে না। তাছাড়া এখানে উট এবং জিরাফ তাদের লম্বার আকারের কারণে এমনটি করে। তাছাড়া বিশেষ করে তাদের বাসস্থানের কারণে তাদেরকে এমনটি করতে হয়, কিন্তু বিড়াল এমনটি কেন করে তার কোনো উত্তর নেই। নাম্বার 5। বন্ধুরা, এখন আপনি যে বিড়ালটি দেখছেন সম্ভবত এই বিড়ালটির 9টি জীবন ছিল, কারণ এটি সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা বিড়াল। আর এটি 1967 সাল থেকে 2005 সাল পর্যন্ত বেঁচে ছিল, যার অর্থ এটি 38 বছর বেঁচে ছিল, যা একটি বিড়ালের জন্য অনেক দীর্ঘ। তাছাড়া বিড়াল সাধারণত 10 থেকে 13 বছর বেঁচে থাকে, কিন্তু এই বিড়ালটি তার দ্বিগুণেরও বেশি সময় ধরে বেঁচে ছিল। আর আমার মতে এই বিড়ালটিকে বিড়ালের সর্বশ্রেষ্ঠ দাদি বলা উচিত। নাম্বার 4। বন্ধুরা, যুদ্ধে শারীরিক যুদ্ধের পাশাপাশি মানসিক যুদ্ধও খুবই গুরুত্বপূর্ণ, যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলিট ফোর্স করেছিল যখন তারা জার্মানির বিরুদ্ধে ছিল। আর তখন তাদের সেনাবাহিনীকে অনেক বড় আকারে দেখাতে হয়েছিল যাতে জার্মানি আক্রমণ করার আগে চিন্তা করে আর সম্ভব হলে যুদ্ধবিরতি অর্থাৎ একটি চুক্তিতে পৌঁছায়। আর এটি করার জন্য এলিট ফোর্স স্পিড সেনাবাহিনী ব্যবহার করেছিল, অর্থাৎ তারা ট্যাঙ্ক তৈরি করেছিল, কিন্তু সেগুলি কেবল কাপড় এবং বাতাস দিয়ে তৈরি ছিল, কিন্তু দূর থেকে দেখলে এটি হুবহু একটি আসল ট্যাঙ্কের মতো দেখায়। আর তখন তারা অনেকগুলি ট্যাঙ্ক তৈরি করেছিল এবং সেগুলিকে আসল ট্যাঙ্কের সাথে মিশিয়ে দিয়েছিল, যাতে লোকেরা মনে করে যে তাদের সেনাবাহিনী খুব ভালো এবং তাদের ব্যাকআপও রয়েছে। আর এ কারণে আক্রমণ করার আগে অনেক ভাবতে হয়েছিল। নাম্বার 3।
বন্ধুরা, গাছ যা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে এমন একটি গাছ আছে যাতে একসাথে অনেক ধরনের ফল ফলে, আর এই গাছটির নাম হলো ফুড সালাড ট্রি। আর এখানে আপনি একটি গাছে 3 থেকে 7টি ভিন্ন ধরনের ফল দেখতে পাবেন। এখন হয়তো আপনি এটি ভাবছেন যে এটি আবার কেমন গাছ। আসলে এটি কোনো জাদু বা বিশেষ গাছ নয়, বরং এটি একটি গ্রাফটিং নামক পদ্ধতি। আসলে এই পদ্ধতিতে প্রথমে একটি গাছকে একটু বড় করা হয় এবং তারপরে গ্রাফটিং কৌশল ব্যবহার করে বিভিন্ন ফলের ডালপালা বা শাখা এর সাথে যুক্ত করা হয় এবং কিছু বছর পর ফল জন্মাতে শুরু করে। তবে এতে একটি সমস্যা আছে, এতে অনুরূপ প্রকারের ফল লাগাতে হয়, যেমন লেবু এবং কমলার মতো সামান্য একই ধরনের ফল লাগাতে হবে, অন্যথায় গ্রাফটিং ঠিকমতো হয় না। অর্থাৎ একই গাছে আপেল এবং কলা দেখা সম্ভব নয়। নাম্বার 2, বাংলাদেশি এমন অনেক জনপ্রিয় পণ্য আছে যা আপনি প্রতিদিনই খেয়ে থাকেন, কিন্তু সেগুলির তৈরির পদ্ধতি জানলে আপনি অবাক হবেন। যেমন কুরকুরে, যা একটি জনপ্রিয় খাবার, যা ময়দা, উদ্ভিজ্জ তেল এবং মশলা দিয়ে তৈরি, তবে এতে টার্টারিক অ্যাসিড এবং E631 এর মতো সংযোজন রয়েছে। তাছাড়া E631 এর অর্থাৎ হলো ডিসোডিয়াম ইনোসেন্ট, একটি স্বাদবর্ধক যা কখনো কখনো প্রাণীজ উৎস থেকে আসে, কিন্তু কুরকুরে দাবি করে এটি তাদের প্লান্ট বেসড। এছাড়া কুরকুরেতে বিভিন্ন প্রকৃতির কৃত্রিম স্বাদ ব্যবহার করা হয় যা স্বাস্থ্যকর নয়। তবে এই ছোট 5 তারকা খাবারটি কিছু বিশেষ প্রভাব রয়েছে, যা খুব বড় কিছু বলে মনে হচ্ছে না, কিন্তু এতে প্রতিবারে 13.3 গ্রাম চিনি থাকে, যা অনেক বেশি। এছাড়া এতে অনির্দিষ্ট কৃত্রিম স্বাদ রয়েছে। বাংলাদেশে তার মশলা নিয়ে খুবই গর্বিত, তবে মশলাও ভালো। আর 2024 সালে MDIS এর মতে জনপ্রিয় মশলা ব্র্যান্ডের পণ্যগুলিতে ইথিলিন অক্সাইড এবং ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক পাওয়া গেছে। আর এরপরে হংকং, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউরোপ থেকে এই পণ্যগুলিকে প্রত্যাহার করা হয়েছিল। নাম্বার 1, বন্ধুরা, অনেক ইউটিউবারই আছেন যারা তাদের ধর্ম নিয়ে নীরব থাকেন, বা তারা তাদের ধর্ম নিয়ে খুব বেশি কথা বলেন না, কারণ এটি তাদের জনসাধারণের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। তবে আজ আমরা আপনার পছন্দের ইউটিউবারদের ধর্ম সম্পর্কে বলবো। মিস্টার বিস্ট অর্থাৎ জেমি ডোনাল্ডস একসময় একজন ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান ছিলেন জন্মসূত্রে, কারণ তিনি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি খ্রিস্টান স্কুলে পড়াশোনা করার কারণে তিনি বেশ ধার্মিকও ছিলেন। কিন্তু বড় হওয়ার পরে তার বিশ্বাসের পরিবর্তন আসে এবং মিস্টার বিস্ট নিজেকে একজন অজ্ঞেয়বাদী বলে অভিহিত করেন, যেখানে একজন ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করে না এবং একই সাথে অন্য ধর্মকে ভুলও বলে না, অর্থাৎ তিনি নিরপেক্ষ কিন্তু ধার্মিক নন। এরপরে পিউডিপাই, যার জন্ম সুইডেনে, তিনি তার এক ভিডিওতে বলেছিলেন যে তিনি একজন অজ্ঞেয়বাদী নাস্তিক। এর অর্থ হলো সে ঈশ্বরকে বিশ্বাস করে না, আবার ঈশ্বরকে অস্বীকারও করে না। আর তারপরে প্রায় 100K লোক তাকে আনসাবস্ক্রাইব করেছিল, কারণ সবাই এটি ভেবেছিল যে সে একজন ক্যাথলিক খ্রিস্টান। লিলি সিং একজন সুপারওম্যান, তিনি একজন কানাডিয়ান ইউটিউবার। যদিও সে ধর্ম নিয়ে খুব বেশি মন্তব্য করে না, তবুও সে ঐতিহ্যগতভাবে শিখ ধর্মে বিশ্বাস করে আর বর্তমানে তাকে অনেকে হিন্দু বলে মনে করে। তবে তিনি কখনো তার ধর্ম সম্পর্কে খোলাখুলি বলেনি, এমনকি কোনো ধর্ম নিয়ে মন্তব্যও করেনি। আর সর্বশেষ যদি আইশু স্পিডের কথা বলা হয়, যার আসল নাম জেসন ওয়াটকিন্স, তিনি কখনো স্পষ্টভাবে কোনো ধর্মের কথা বলেনি, তবে তিনি কখনো কখনো খ্রিস্টান বিশ্বাসের কথা উল্লেখ করেছে, যেমন থ্যাঙ্কস গড বা থ্যাঙ্কস যিশু, অথবা ক্রুশ চিহ্ন তৈরি করেন, যা সাধারণত খ্রিস্টান বিশ্বাসের একটি অংশ। কিন্তু তিনি ইসলামের ক্ষেত্রেও একই কাজ করেছেন। কিন্তু তা সত্ত্বেও আইশু স্পিড কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে তিনি কোন ধর্ম অনুসরণ করেন। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।